আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদগুলো রয়েছে তার মধ্যে চোখ একটি, যে চোখ দিয়ে আমরা পৃথিবীর আলো দেখি। তবে চোখের কিছু বড় ধরনের ব্যাধি রয়েছে যার কারণে অনেক কিছু অসুবিধার কারণ হতে পারে, হারিয়ে যেতে পারে আমাদের দৃষ্টিশক্তি। যার কারণে আমাদের অবশ্যই চোখের যত্ন নেওয়া উচিত। চোখের অবস্থার প্রাথমিক নির্ণয়ের জন্য নিয়মিত আমাদের চোখ পরীক্ষা করাও একটি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। এটি না করলে চোখ স্থায়ীভাবে নানান রোগে যেমন আক্রান্ত হতে পারে, তেমনি আমরা হারিয়ে ফেলতে পারি আমাদের দৃষ্টিশক্তি। চোখের রোগ প্রতিকার এবং চোখকে ভালো রাখার বিষয় নিয়ে আমরা শুরু করছি বিশেষ আলোচনা অনুষ্ঠান দৃষ্টি। আমাদের আজকের আলোচনার বিষয় চোখের সাধারণ রোগ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কৃষ্ণকমল, এবং আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি আলোচক হিসেবে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট চক্ষু, এসকেএস আই হাসপাতাল, গাইবান্ধা। আর আমাদের যে আজকের বিষয়টি রয়েছে অর্থাৎ চোখের সাধারণ রোগ, এ বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন, মতামত বা জানার থাকলে অবশ্যই যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন তারা ফেসবুকে কমেন্টস সেকশনে গিয়ে কমেন্টস করতে পারবেন, এবং সেই সঙ্গে যারা অফলাইনে শুনছেন তারা আমাদেরকে ফোন করতে পারবেন 0171484465 নম্বরে। আর জানিয়ে রাখছি অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হসপিটালের সৌজন্যে, আর্থিক সহযোগিতায় আন্ধেরি হিলফে, জার্মানি। প্রিয় অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো আছেন? জি, ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট, এসকেএস আই হাসপাতাল, গাইবান্ধা। জি স্যার, আমাদের যেহেতু রোগ, চোখের রোগ তো অনেকগুলো হয়ে থাকে, তো আমরা একটু সাধারণ রোগটা নিয়ে, যেহেতু আজকে প্রথম পর্ব আমরা আলোচনা করছি, আমরা সাধারণ রোগ নিয়ে একটু আলোচনা করব এবং আপনার কাছে আমরা তার প্রতিকারও জানবো এই সম্পর্কে। তো সাধারণ রোগগুলো স্যার কী কী, বা কোন রোগগুলোকে আমরা সাধারণ রোগ বলে থাকি, যদি একটু বলেন। চোখের সাধারণ রোগ বলতে আসলে আমাদের দৈনন্দিন চেম্বারে যেই রোগীগুলো আমাদের এখানে আসেন, এদের মাঝখানে সবচেয়ে বেশি প্রবলেম নিয়ে যেগুলো নিয়ে আসে এগুলো হলো চোখে পানি পড়ে, চোখে চুলকায়, চোখ লাল হওয়া, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে কমন যেটা হলো সেটা হলো চোখে কম দেখতে পাওয়া। আর সাথে আরেকটা, চোখের সাথে আরেকটা রিলেটেড আরেকটা রোগ নিয়ে রোগীরা অনেক সময় আসে, সেটা হলো মাথা ব্যথা। যদিও ডিরেক্ট সেটা আসলে মানে চোখের না, আর অনেক কারণে মাথা ব্যথা ওনাদের থাকে, তবে চোখের রোগীরা মাথা ব্যথা কমপ্লেন নিয়েও আমাদের কাছে আসে। জি, তাহলে এগুলোই আমরা প্রাথমিক রোগ হিসেবেই বলতে পারি এগুলো কি, এবং এই রোগগুলো তো স্যার সবারই প্রায় হয়ে থাকে। জি, মানে কোনো নির্দিষ্ট তো বয়স নেই যে শিশুর হবে না বা এরকম হবে না, এই রোগগুলো এরকম কোনো আছে না? এরকম কোনো ইয়ে নাই, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবারই হতে পারে। শিশু থেকে বৃদ্ধ এমনকি সবারই হতে পারে। আমরা স্যার একটু যদি আরেকটু বিষয় জানতে চাই, সেটি মাঝে মধ্যে দেখা যায় যে চোখ লাল হয়ে যায়, কোনো কারণে হয়ে যায়, বিশেষ করে কখনো রাস্তাঘাটে চলছেই কোনো কিছু পড়লো, তখন আমরা একটু কচলিয়ে নেওয়ার পরে চোখটা পুরো লাল হয়ে যায়। অনেক সময় কোনো কিছুই পড়ছে না বা কোনো কিছু হচ্ছে না, হঠাৎ লাল হয়ে যাচ্ছে। তো এটিও তো একটি সাধারণ রোগের মধ্যেই পড়ে। না, সব সময় লাল হওয়াটা আসলে সাধারণ রোগের মধ্যে পড়ে না। আচ্ছা, লাল হওয়াটা একটা সাধারণ রোগের একটা সাইন, যে নর্মাল একটু পানি পড়লে, মানে বাইরে থেকে কোনো ধুলা ময়লা গেলে বা অন্য কিছু হলে একটু বেশি আলু লাগলেও মানুষের চোখ লাল হতে পারে। কিন্তু আবার অনেক জটিল রোগের সিমটম হিসেবেও চোখ লাল হয়। তাই লাল হওয়াকে অত গুরুত্বহীনভাবে দেখা যাবে না, যে চোখ সিম্পল লাল হলো আমি একটু কচলিয়ে নিলাম এটা ঠিক হয়ে যাবে বা এরকম এরকম না। তাহলে চোখ লাল হলে আমাদেরকে সেটি অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। তারপর যদি হঠাৎ করে দেখা যায় যে লাল হয়ে গেছে, তাহলে অনেক সময় যে নিজেরাই হয়তো কোনো ফার্মেসি বা কোনো ডাক্তারের, না, এটা করা আসলে কোনোভাবেই ঠিক না। একজন বিশেষজ্ঞ ডাক্তার, হ্যাঁ, চোখের একজন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে নিতে হবে, চিকিৎসা নিতে হবে অবশ্যই। আমরা স্যার একটু শুষ্ক চোখের কথা শুনে থাকি। শুষ্ক চোখটা আসলে হয়তো সবাই এ বিষয়ে জানে না, কিন্তু আমরা শুনি এটা। তো এই শুষ্ক চোখ, এটা কোনো রোগ কিনা বা এটা কোন ধরনের রোগ, এটি কিভাবে হয় একটু যদি স্যার বিস্তারিত বলেন। এটা রোগ, এটা হচ্ছে আগে অত
তেমন একটা প্রকট ছিল না, জি। কিন্তু এখন আসলে ডিভাইস ভিত্তিক আমাদের জীবন ব্যবস্থা শুরু হওয়ার পরের থেকে এই চোখের শুষ্ক রূপটা মানে বেড়ে গেছে আগের চাইতে অনেক। আচ্ছা। কারণ হলো আমাদের চোখের একটা নির্দিষ্ট একটা ব্লিঙ্কিং মানে চোখের পাতা ফেলানো, এটার একটা গড়ে একটা সংখ্যা আছে যে আপনি প্রতি মিনিটে 10 থেকে 15 বার আপনাকে এটা ফেলতে হবে। কিন্তু প্রতিনিয়ত ডিভাইস ব্যবহার করার কারণে হয় কি, মানুষ যাই দেখুক না কেন, কোনো বিনোদনমূলক কোনো প্রোগ্রাম বা দরকারি কাজেও কোনো মোবাইল ব্যবহার করা, ল্যাপটপ বা কোনো এরকম ডিভাইস ব্যবহার করার কারণে হয় কি, দেখা যায় তাকে অনেকক্ষণ যাবৎ সে এক ইয়েতে মানে তাকিয়ে থাকে। তো তার ব্লিঙ্কিং রেটটা মানে কমে যায়, এবং এতে আমাদের যে চোখের পানি ডিস্ট্রিবিউশনের যেই এটা থাকে সেটা স্বাভাবিক এটাও মানে হ্যাম্পার হয়। তাছাড়া আরও বেশি রেডিয়েশন, এখন তো মানে সব সময় দেখা যায় যে আমরা রুমে থাকলে সারাদিনই রুমে লাইট জ্বালানো থাকে, তারপর হলো ডিভাইসের লাইট, এইসব রেডিয়েশনের কারণেও দেখা যায় আমাদের যেই সব জায়গা থেকে যেসব গ্ল্যান্ড থেকে আমাদের চোখের পানি উৎপাদন হয় সেখানেও মানে কিছু মানে সমস্যা দেখা দেয়। তাছাড়া কিছু খাবারজনিত সমস্যার কারণেও মানুষের ড্রাই আই বা শুষ্ক চোখের সমস্যা দেখা দেয়। তাই এটাকে আসলে তো এখন অবহেলা করার মতো কিছু না, খুবই জটিল রোগ, এবং প্রতিনিয়ত আমরা এই রোগী আগের চাইতে এখন আরো বেশি পাওয়া যাচ্ছে। তাহলে এই রোগটা যদি স্যার মানে আমরা কিভাবে বুঝবো এই রোগটি হয়ে গেছে বা এই রোগে প্রথম মানে সিমটমের মাঝখানে যেটা দেখা দেয় যেটা হলো চোখ, আমরা সহজ ভাষায় বলতে যে রোগীরা এসে আমাদেরকে বলে যে চোখ খসখস করে, এবং খসখস করার পরে তারা এগুলাকে ওই হাত দিয়ে কচলায় এবং ওইখান থেকে পানি পড়ে। তো মোটামুটি আর হলো অনেকের ক্ষেত্রে দেখা যায়, অনেকে বলে যে আমার রোদে গেলে আমার খারাপ লাগে তাকাই থাকতে, বা চশমা ছাড়া আমার খারাপ লাগে যারা চশমা পরে। এইসবই মানে মেইন সিমটম যেটা থাকে সেটা হলো যে চোখ খসখস করা। তাহলে খসখস করলেই এই শুষ্ক চোখের এটি লক্ষণ আমরা মানে ধরে নেই। তাহলে আমাদের এটি তখন ডাক্তারের পরামর্শ, সাথে তার বয়স, সাথে তার অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো আমরা জিজ্ঞেস করার পরে আমরা এদিকে চিন্তা করি। তারপরে এখানে একটা শুষ্ক চোখের একটা প্যারামিটার আছে যে কতটুকু পর্যন্ত মানে পানি আসলে আমরা মানে চোখে পানি থাকলে আমরা এটাকে নর্মাল বলি, এবং এর মানে কখন আমরা এটাকে আমরা শুষ্ক বলি। তো এটার জন্য আমরা একটা টেস্টও আছে আমাদের ল্যাবে আমরা টেস্ট করি। একজন শ্রোতা আছেন, আমরা ফোনটি নিয়ে তারপর ফিরছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি হাসান বলছি, প্রফেসর কলোনি থেকে হাসান। জি, আপনার কোনো প্রশ্ন বা কিছু বলার থাকলে আমরা বলতে পারেন। সাধারণ রোগের কথা আমরা একটু প্রশ্ন ছিল যে আমার নিজেরই আর কি, যখন কম্পিউটারে তাকায় থাকি তখন চোখে চাপ অনুভব হয় এবং সেই সাথে মাথা ব্যথা করে। আর আরেকটু এর সাথে সাথে দেখা যায় যে প্রায় 2 মাস থেকে লক্ষ্য করছি যে আমি আগের থেকে এখন একটু ঝাপসা দেখছি। এটার আসলে কারণটা জি, আপনি সঙ্গে থাকুন, আমরা স্যার আমাদের সাথে উত্তর দেবেন। স্যার উনি কম্পিউটারে কাজ করেন, কম্পিউটারে থাকলে চোখে একটু ঝাপসাও দেখেন বা চাপ মনে হয়, হ্যাঁ, এবং 2 মাস থেকে লক্ষ্য করছেন একটু ঝাপসাও দেখছেন। উনি আসলে ওনার বয়স বলেননি, তো এটা একটা আর আগে চশমা পড়তেন কিনা এটা জানা থাকলেও ভালো হতো। তো নর্মালি আসলে যে আমি একটু আগে বললাম যে ক্রনিক কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করার কারণে মানুষের এরকম সমস্যা হয়। তো এইসব ক্ষেত্রে আসলে রুগী আগে থেকে চশমা পড়ুক আর নাই পড়ুক, এই ক্ষেত্রে আমাদের পরামর্শ সেটা হলো উনি প্রতি 2 ঘন্টা পর পর ডিভাইস অফ রাখবে এবং 20 মিনিটের জন্য অফ রাখবে, এবং 20 মিনিট সে কোনো ডিভাইস ভিত্তিক অন্য কোনো কাজ করবে না। এমন না যে সে ল্যাপটপ ইউজ করতেছে বা কম্পিউটার ইউজ করতেছে, এখন 20 মিনিট ল্যাপটপ কম্পিউটার অফ করলো, এখন আবার ফেসবুক নিয়ে মোবাইল করতেছে, এরকম করা যাবে না। তখন তাকে 20 মিনিট একদম মানে একদম ডিভাইস থেকে অফ রাখতে হবে। হ্যাঁ, এবং যেখানে দেখা যায় যে তাকালে আমার চোখ আরাম পায় এরকম কোনো জায়গায় তাকে ওইরকম কোনো জায়গায় তাকিয়ে থাকবে, বা নর্মাল সে রুমে নর্মাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে, তাহলে এটা তার ওই যে প্রেশারটা পড়ে এই প্রেশার ফিলটা তার মানে হবে না। স্যার আমাদের সাথে আরও একজন আছেন। হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি কলেজ রোড থেকে শাওন বলছিলাম। জি, আমরা শুনছি, বলুন। জি, আসলে সুন্দর একটি প্রোগ্রাম, আপনাকেও সুন্দর আমরা একটু দুঃখিত যে আপনার কথাটা, হ্যাঁ আমরা শুনতে পাইনি, যদি আরেকবার একটু বলেন। হ্যালো, জি আমরা শুনছি, বলুন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, 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 শুনতে পাচ্ছেন? যাই হোক, লাইনটি কেটে গেছে। আমরা আশা করছি শ্রোতা আপনি আরেকবার ফোন দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন। স্যার, যেটি তাহলে আমরা বলছিলাম, হ্যাঁ, ওই পেশেন্টের জি, যেটা যে সে 2 ঘন্টা কাজ করার পরে 20 মিনিটের জন্য ব্রেক নেবে, এরকম করে কাজ করবে। আর আসলে ভালো হয় একজন কাছাকাছি কোনো চোখের হাসপাতালে কোনো চোখের ডাক্তারকে দেখিয়ে তার চশমার পাওয়ার লাগবে কিনা এটা একটু মানে শিওর হওয়া। শিওর হওয়াটা, জি। আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, শাওন বলছিলাম কলেজ রোড থেকে। আমার ফোনটা কেটে গেছিল, আবার ফোন দিলাম। জি জি, আমি একটু সমস্যার ব্যাপারে তার সঙ্গে কথা বলতাম। স্যার কি হ্যাঁ। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন। বয়স 65 বছর, একটা অস্থায়ী হসপিটাল। ওনার চোখের এখন যে প্রবলেমটা, বিগত 3 থেকে 4 মাস হলো ওনার চোখ চুলকাচ্ছে এবং কখনো কখনো দেখা যায় যে ঝাপসা হয়ে আসে, মানে হুট করে। আবার কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলে বা খুললে পরে আস্তে আস্তে সেটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু চোখে কোনো আঠালো কোনো কিছু নেই, বা কোনো রাতে ঘুমানোর পর সকালে ওঠার পরে চোখে আঠালো কোনো ভাব নেই। কিন্তু সব সময় চোখে চুলকায়, 2 চোখ চুলকায়। আমি ডাক্তারের কাছে শরণাপন্ন হব, কিন্তু তার আগে আমি একটু প্রাথমিক কোনো ড্রপ ইউজ করতে পারি কিনা, এটা একটু যদি কোনো ড্রপের সাজেস্ট করতেন আমার জন্য খুব উপকার হতো। আপনি কি করেন, বয়স কত? বয়স স্যার 65 বলেছেন। ও, ওনার বাবা? ওনার হ্যাঁ ফ্যামিলির। ও, আসলে চোখ তো চুলকায় ম্যাক্সিমাম সময় অ্যালার্জি জনিত কারণে বা ধুলা ময়লা গেলে। তো উনি যেহেতু বাসায় থাকে, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনি একটু, আমরা আশা করছি স্যার উত্তর দিচ্ছেন, আপনি একটু আমাদের রেডিওতে বা ফেসবুকে একটু শুনলেই আপনি পাবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন চোখের রোগ বিষয়ক আলোচনা অনুষ্ঠান দৃষ্টি। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কৃষ্ণ কমল, এবং এই বিষয়ে আমাদের আলোচনার জন্য আমাদের সাথে আছেন চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন ডক্টর মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট চক্ষু এসকেস আই হাসপাতাল গাইবান্ধা। চোখের কোনো সমস্যা থাকলে আপনারা ফোন করতে পারেন 01713 484465 নম্বরে, অথবা যারা ফেসবুকে দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আপনার মতামত বা প্রশ্ন জানাতে পারেন। আর অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট এসকেস আই হসপিটালের সৌজন্যে, আর্থিক সহযোগিতায় আন্ধেরি হিলফে, জার্মানি। স্যার, আমরা আমাদের কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ফেসবুকে কয়েকজন কিছু লিখেছেন, আমরা একটু সেদিকে যাই। আসাদুল ইসলাম লিখেছেন, বয়স 22, একটু বেশি মোবাইল ফোন ব্যবহার করে, তা মাঝে মধ্যে এ কারণে ব্যথা অনুভব করে। এক্ষেত্রে আসলে করণীয়টা কি সেটা একটু জানতে চাইছি। প্রথমে করণীয় হলো একটু বেশি মোবাইল ব্যবহার করা থেকে নিজেকে মানে বিরত রাখতে হবে। যেহেতু রুগী নিজেই বুঝতেছে যে তার প্রবলেম আসলে কি, যে বেশি মোবাইল ব্যবহার করা। সেই ক্ষেত্রে আসলে মোবাইল ব্যবহারগুলো একটু সীমার মধ্যে রাখতে হবে। তাছাড়া উনি একবার মানে এই বয়সে আসলে আবার অনেকের হয় কি, ওনারা নিজেরা জানেও না বা বুঝতেও পারে না যে সে আসলে চোখে কম দেখতেছে। তো আর সেই ক্ষেত্রে আমি ওনার জন্য পরামর্শ হলো যে কোনো চোখের হাসপাতালে গিয়ে দৃষ্টিশক্তি পরীক্ষা করে যদি স্বাভাবিক থাকে তাহলে তো ভালো, আর যদি স্বাভাবিক না থাকে তাহলে সেক্ষেত্রে ওনাকে তো চশমা নিতে হবে। আর ডিভাইস ব্যবহারে ওনাকে আসলে আর একটু সতর্ক হতে হবে, সময় কম দিতে হবে। আমরা একটু আগে যার স্যার প্রশ্ন নিয়েছিলাম মিস্টার মোল্লা, আচ্ছা, ছানি অপারেশনের কথা বলেছেন, তো একসঙ্গে 2 চোখে ছানি পড়েছে, দুইটাই কি একসঙ্গে অপারেশন করা না যাবে না কিনা? না, নর্মালি সাধারণত মানে এক চোখ অপারেশন করার 3 মাস পরে আরেকটা চোখ অপারেশন করবে। তাহলে স্যার উনি যেহেতু বলেছেন যে ছানি পড়েছে, ওনাকে অপারেশনে যাওয়াটাই হ্যাঁ, মানে দ্রুত করা দরকার। যত দ্রুত করা যায়। প্রথম একটা করবে, তারপর আরেকটা 3 মাস, মোটামুটি 3 মাস পরে আরেকটা। আচ্ছা, আরেকজন স্যার লিখেছেন, জুই নামে একজন লিখেছেন তার দাদুর চোখের সমস্যা, ঝাপসা দেখে। তো আগের যুগে তো মানুষ এই জন্য চোখে চাল দিয়েছিল, আগেরকার মানুষের তো কিছু স্যার থাকে, চোখের মধ্যে একটা চাল ভিতরে ঢোকাই দিয়ে ঘুমায় থাকে, এরকম একটা বিষয়। আবার চোখ উঠলে উনি বলে যে মরিচের পানি দিয়ে ধুতে হয়, এরকম করছিলেন। তো এটাই সেটা
অনুপাতে এই জুই একদিন সেটি কাজটা করেছেন আর কি। আচ্ছা, তো করতে গিয়ে মানে এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত এটি সে জানতে চেয়েছেন এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। হ্যাঁ, এগুলার তো আসলে কোনো যুক্তি নাই। আর আমরা আসলে চিকিৎসা বিজ্ঞানে এরকম কোনো ইয়ে পাই নাই। আর এগুলোতে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ারই তো সম্ভাবনা বেশি। বেশি থাকে। তবে আমার জীবনে আমি কাউকে দেখি নাই কাউকে ওই চাল দিয়ে রাখতে আর হইলো কি জানি মরিচের পানি, মানে পানি না না এগুলা পানি, মরিচ ধোয়া পানি, এগুলা আসলে কোনো সায়েন্টিফিক কোনো ভ্যালু নাই, এগুলা বরং খারাপই হবে আরো। জি স্যার, আমরা যদি একটু যেটি বলি চোখ চুলকা নিয়ে তো আমরা বললাম, একটু শুনলাম, তাহলে চোখটা চুলকায় তো অ্যালার্জির কারণেই তো মোটামুটি চুলকায়। তো এক্ষেত্রে স্যার আমাদের কি অ্যালার্জিজনিত খাবার তো অনেকগুলোই থাকে, হ্যাঁ, তো সেগুলোকে একটু পরিহার করাটা। হ্যাঁ হ্যাঁ, তবে সবচেয়ে সবার কিছু খাবার, সব খাবারে যে সবার অ্যালার্জি হয় এরকম না, তবে কিছু কমন খাবার থাকে যেগুলোতে মোটামুটি সবারই অ্যালার্জি হয়। তো এগুলো আসলে অ্যাভয়েড করাই মানে ভালো। স্যার আমাদের কাছে আরেকটি ফোন আছে, আমরা একটু ফোনটি নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জান্নাত বলছিলাম গাইবান্ধা থেকে। জি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মেয়েদের যে পিরিয়ড সময়টা হয় ওই সময় অনেকের মাইগ্রেনের প্রবলেম থাকে। তো মাইগ্রেনের প্রবলেম যখন দেখা দেয় পিরিয়ডস এর সময়, যেটা আমার সবসময় হয়, যখনই পিরিয়ডস হয় তখনই এরকম আমার মাথা ব্যথা, অতিরিক্ত মাথা ব্যথা হয়। এবং অনেকেই বলে যে চশমা নিতে, এটার জন্য আসলে কি ধরনের চশমা আমি ইউজ করবো, এটা একটু জানতে চাই স্যারের কাছ থেকে। জি, আপনি সঙ্গে থাকুন, আমরা উত্তর পেয়ে যাবেন। স্যার পিরিয়ডের সময়ের কথা বলেছেন। আচ্ছা, মাইগ্রেনের ব্যথাও আছে, ওই সময় তো একটু ব্যথায় ভোগে আর কি। না এইগুলা ব্যথায় আসলে যেটা হয়, চশমা ব্যবহার করে এখানে মানে চিকিৎসা হিসেবে এখানে চশমা না। তো মাইগ্রেনের ব্যথা হলে যেটা হয়, আমরা মানে মাইগ্রেন যেসব কারণে হয় মানুষের, মানে ব্যথা বেড়ে যায় যেসব কারণে, যে রোদে গেলে, বেশি কথা বললে, বেশি আলুতে গেলে, বা কম আলুতে পড়াশোনা করলে, এইসব কারণে যাদের মাইগ্রেন থাকে তখন দেখা যায় যে মাইগ্রেনকে অ্যাগ্রাভেট করে এই ফ্যাক্টরগুলায়। বা আরও কিছু খাবার জাতীয় কিছু ফুড হ্যাবিটের কিছু ব্যাপার থাকে, যেরকম কফি, চকলেট। যাদের মাইগ্রেন আছে তারা যদি এইসব খাবার খায় তাহলে তাদের মাইগ্রেনের ব্যথা মানে বেড়ে যায়। বা বেশি ট্রাভেল করলে, অনেকে থাকে আজকাল হিজাব পরে, বেশি মানে গরমের মাঝখানে বেশিক্ষণ যাবৎ হিজাব পরা থাকলে, এইসব কারণে মাইগ্রেনের ব্যথা মানে বেড়ে যেতে পারে। আর কমে যাওয়ার ক্ষেত্রে, কমে যাওয়ার সময় আমরা যেগুলো বলি যে মাইগ্রেন, আপনি যখন বাইরে যান, একজন মাইগ্রেনের রোগী যখন বাইরে যাবে, তখন সে যাতে একটা মানে তার যদি চশমা নাও লাগে কোনো পাওয়ারের, তাহলে সে যাতে একটা সাদা গ্লাসের চশমা পরে যায়, যাতে তার চোখে এক্সট্রা লাইটগুলো না আসে, যেগুলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, এগুলো যাতে তাকে ডিস্টার্ব যাতে না করে। কিন্তু এমন না যে চশমা পড়লে তার মাইগ্রেন ভালো হয়ে যাবে। জি জি, ধন্যবাদ শ্রোতা, আমরা আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। স্যার আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই, যদিও আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা অনেক সময় দেখা যায় হঠাৎ করে চোখে রক্তের ছাপের মতো দেখা যায়, লাল হয়ে যায়, লালটা থেকে রক্তের ছাপ যেমনটি এরকম হয়, মানে এটা হওয়ার কোনো কারণ আছে কিনা, আর হলে আমাদের করণীয় কী থাকে স্যার? চোখে রক্তের ছাপ আসলে খুবই মানে একটা গুরুত্ব দিয়ে দেখার মতো একটা জিনিস। চোখের ভিতরে বাইরে দুই জায়গাতেই রক্তের ছাপ দেখা যায়। ভিতরেরগুলো তো আর সাধারণ মানুষ দেখতে পারে না, তবে বাইরের ক্ষেত্রে যেগুলো হয়, নর্মাল কনজাংটিভাইটিস হলে বা সাধারণ ভাষায় যেটা বলে চোখ উঠা, তখন যেটা লাল হয়, এটা মানে তো স্বাভাবিক, সবাই চিনে। তো আরেকটা কারণে লাল হয়, সেটাকে আমরা মানে ডায়াগনোসিস হিসেবে আমরা বলি সাবকনজাংটিভাল হেমোরেজ। যাদের ডায়াবেটিস, প্রেশার থাকে তাদের ক্ষেত্রে এগুলো সাধারণত হয়। অনেক সময় ব্যথা পেলে হয়, অনেক সময় ভারী কোনো জিনিসপত্র ওঠানামা করালে হয়, অনেক সময় যাদের বেশি কাশি থাকে তাদের ক্ষেত্রেও মানে বেশি কাশির কারণেও এই সাবকনজাংটিভাল হেমোরেজটা মানে দেখা দেয়। এটা আসলে তেমন, এই সাবকনজাংটিভাল হেমোরেজ যদি হয় সেই ক্ষেত্রে আসলে তো ভয় পাওয়ার কিছু নাই, এটা 2 থেকে 3 সপ্তাহের মাঝখানে রিডিউস হয়ে যায়। কিন্তু অন্যান্য কোনো কারণে যদি লাল হয়ে থাকে তাহলে অবশ্যই, আর রুগীর ক্ষেত্রে আসলে ওনারা তো আর বোঝে না যে এটা সাবকনজাংটিভাল হেমোরেজ, তাই ওনার তো এটা নিয়ে বসে থাকার কোনো মানে বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নাই। তবে যে কোনো কারণেই লাল হলে আমার পরামর্শ হলো যে ওনাকে নিকটস্থ ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের সাথে মানে পরামর্শ করতে হবে। জি স্যার, আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে শেষ করতে চাই। তো আমরা আমাদের যে শ্রোতারা ছিলেন এবং যারা শুনছেন, যারা ফোন করেছেন, যারা ফোন করেননি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো এই আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে ছাড়া আপনার কোনো পরামর্শ যদি থাকে, সবার ওভারঅলভাবে কোনো পরামর্শ?
শ্রোতাদের উদ্দেশ্যে পরামর্শ বলতে এখন বলবো যে বাংলাদেশে আসলে চিকিৎসা ব্যবস্থা এখন আগের চাইতে অনেক বেশি উন্নত। আগে চোখের ডাক্তার কম ছিল, চোখের চিকিৎসা দেওয়ার মতো হাসপাতাল কম ছিল। এখন অনেক হাসপাতাল হয়েছে, অনেক ডাক্তার আছে, চোখের বিশেষজ্ঞ ডাক্তারও অনেক আছে। প্রত্যেক জেলাতে, প্রত্যেক উপজেলাতেও প্রায় নিয়ার অ্যাবাউট মানে চোখের ডাক্তার মানে সপ্তাহে একদিন হলেও দেখা যায় চোখের চিকিৎসা দিয়ে থাকেন। তো এই ওনাদের ক্ষেত্রে সবচেয়ে চোখের রুগীদের জন্য মানে পরামর্শ হলো আপনারা কখনোই কোনো চোখের বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া সাধারণ কোনো ডাক্তার বা যারা MBBS করা ডাক্তার না এমন কোনো লোকের কাছে গিয়ে চোখ দেখিয়ে কোনো ওষুধ নেবেন না চোখের। আবার অনেক সময় অনেকে করে থাকেন কি ফার্মেসিতে গিয়ে চোখ চুলকায় বা পানি পড়ে বা লাল হয়, ফার্মেসিতে গিয়ে ফার্মেসির লোকজনের কাছ থেকে গিয়ে একটা ড্রপ নিয়ে আসে। এটা কখনোই করা যাবে না। এটা করলে ভালোর চাইতে খারাপ হয়। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি এতে মানে রুগীরই এর চাইতে বেশি ভালোর চাইতে গিয়ে খারাপ বেশি হয়। তাই নিকটস্থ যে কোনো হাসপাতাল বা চক্ষু বিশেষজ্ঞর কাছে চোখের সমস্যা হলে যোগাযোগ করবেন। আর এখন যেহেতু ডিভাইস ভিত্তিক জীবন ব্যবস্থা সবারই, আমাদেরও, তাই প্রয়োজন না হলে আসলে ডিভাইস ব্যবহার থেকে আপনারা মানে বিরত থাকবেন। জি, আমরা সর্বশেষ স্যার একজন প্রশ্ন করি, একই বিষয়ে 7-8 ঘন্টা স্ক্রিনে কাজ করেন, এটা কমিউনিকেশন বিভাগে তিনি কাজ করেন, দেওয়ান ফাহিম হোসেন আর কি। তিনি মাইনাস পাওয়ারের চশমা ইউজ করে থাকেন। আচ্ছা, তো ওনাকে কিছু নিয়ম জানতে চেয়েছেন যাতে সুস্থ থাকতে পারেন। হ্যাঁ, বয়সটা অবশ্য বলেনি এখানে। আচ্ছা, ফেসবুকে যেহেতু লেখালেখি করতেছে বয়স ধরে নিলাম মানে ইয়াং। তো ওনার আসলে ব্যাপার হলো মানে চশমা যেটা পরেন এটা পড়তেই হবে। আর 7-8 ঘন্টা মোবাইল বা ল্যাপটপ এগুলো আসলে হলো কি জব পারপাসে যদি ব্যবহার করতে হয় তাহলে তো আর কোনো মানে অপশন নাই, তাকে এটা করতেই হবে। আর সেই ক্ষেত্রে ওই আমার আগের পরামর্শ, আমরা 2টা রুলস আছে এখানে। একটা হলো 2 ঘন্টা পর পর সে টোটাল 20 মিনিটের জন্য সে অফ দিবে, তার কম্পিউটার বা ডিভাইস থেকে সরে আসবে। আরেকটা রুলস আছে, সেটা হলো 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য মানে সে চোখ বন্ধ করে থাকবে। সে যেটা কমফোর্ট ফিল করে তার জন্য যেটা ভালো হয় সে এই রুলস মানে মেনটেন করে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। শ্রোতা বন্ধুরা, চোখের সাধারণ কিছু রোগের কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। এবার বিদায়ের পালা। আবারও কথা হবে দৃষ্টি অনুষ্ঠানের পরবর্তী পর্বে। আজকের পর্বে আলোচক হিসেবে আমাদের সঙ্গে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রাজু, কনসালটেন্ট চক্ষু SKS হাসপাতাল গাইবান্ধা, এবং আপনাদের সঙ্গে ছিলাম আমি কৃষ্ণ কমল। অনুষ্ঠানটি প্রচারিত হলো প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট SKS হসপিটালের সৌজন্যে, আর্থিক সহযোগিতায় আন্ধেরি হিলফে, জার্মানি। চোখের যত্ন নিন, দৃষ্টি ভালো রাখুন, পৃথিবীর আলোর সাথে বেঁচে থাকুন, এই শুভকামনায় আজকের মতো শুভ বিদায়।